নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। নামের সহিত নামরূপের 5 প্রকার প্রত্যয়, যথা হেতু, ধ্যানাঙ্গ ও মার্গ। তাদের সহজাত নামরূপের সহিত যথাক্রমে হেতু প্রত্যয়, ধ্যান প্রত্যয় এবং মার্গ প্রত্যয়। তাহলে আমরা কালকে বের করছিলাম যে কখন নামরূপ সহজাত থাকে। প্রতিসন্ধিক্ষণের মধ্যে নামরূপ সহজাত হয়ে উৎপত্তি হয়। তো এই সহজাত নামরূপের সঙ্গে হেতু হেতু বলতে লোভ দেশ মোহ, অলোপ দেশ অমোহ। যখন যুক্ত হয় তখন নানা ঘটনাবলী, নানা কার্যবলী রূপে ও নামে পরিবর্তিত হয় বা এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়। কিসের কারণে? ওই হেতুর কারণে, হেতু প্রত্যয়ে। ঠিক একইভাবে ধ্যানাঙ্গ বা ধ্যান প্রত্যয়, এটাও এই দেহ মনের পরিবর্তন ঘটায়। মার্গাঙ্গ সেম একইভাবে, একটা বুঝলে সবগুলো সহজ। এটা আমরা কালকে আলোচনা করেছিলাম, আপনারা বুঝেছেন। সহজাত চেতনা, সহজাত নামরূপের সহিত কর্ম প্রত্যয়। সহজাত চেতনা, সহজাত বলতে আমরা চেতনাকে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সহজাত অবস্থায় আমরা দেখি, এটা আমরা জানি। ওই সহজাত চেতনা ওই সহজাত নামরূপের সহিত, যেটা আমরা প্রতিসন্ধিক্ষণে উৎপন্ন নামরূপ, ওই নামরূপের সহিত
কর্ম প্রত্যয় আকারে কাজ করতে পারে। কোন কর্ম? আমাদের আগে যে সংগঠিত কর্ম বা এই যে নামরূপ যেটা, এটা উৎপত্তিভব। উৎপত্তিভবের সঙ্গে আরও আমাদের অতীতের কর্ম বা বর্তমানের জীবনীয় করা কর্মগুলো এটার সঙ্গে এসে এর চিন্তাভাবনা বা নামের কার্যক্রম তথা রূপের কার্যক্রম পরিবর্তন ঘটাইতে পারে কি কর্ম? আমার বন্দনা মঙ্গলক পরিবর্তন ঘটাইতে পারে কি? এটা হচ্ছে যে কর্মপ্রত্যয়। তারপরে এই কর্মকে আবার আরেক ভাবেও এখানে নিচে আলোচনা করা হয়েছে, কি সেটা? নানাক্ষণিক কর্ম। সেইরূপ নানাক্ষণিক কর্মচেতনা কর্মোৎপন্ন নামরূপের কর্মপ্রত্যয়। কর্ম দ্বারাই উৎপন্ন নামরূপ বা উৎপত্তিভবের বা উৎপত্তিভব বলতে যেটা রানিং চলমান, ওই চলমান বিষয়ের উপরেও আবার প্রত্যয় আকারে কাজ করে এবং এদের নানা জাতীয় পরিবর্তন ঘটায় এই নানাক্ষণিক কর্মগুলো। এখানে নানাক্ষণিক চেতনার কারণে যে কর্মগুলো উৎপন্ন হবে ওইটাই হবে আবার নামরূপের কর্ম। হ্যাঁ, ওইটাই কর্ম। ওই কর্ম প্রত্যয় কিসের জন্য? আমাদের এই নামরূপের নানাবিধ পরিবর্তন ঘটানোর জন্য এটাও কারণ হয় বা প্রত্যয় সাহায্যকারী হয়। হয় কি? উদাহরণ? যেমন আমি একটা কোনো অকুশল বা কুশল কর্ম করলাম আমার চেতনার মাধ্যমে, তাহলে এটা তো আমাকে অবশ্যই এখানে আমার কর্ম উৎপন্ন হবে। আমি যে চেতনা করছি কোনো একটা পুণ্যকর্ম অথবা কুশল কর্ম বা কুশল কর্ম দ্বারা কোনো একটা লোভের কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, তো এগুলো তো আমার মানে আমার কর্ম তৈরি হয়ে যাচ্ছে, কর্ম উৎপন্ন হয়ে যাচ্ছে। এই কর্ম উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই কর্ম যখন আমরা বিপাক ভোগ করি তখন আমাদের দেহ মনের মধ্যে পরিবর্তন ঘটে কিনা? এই পরিবর্তন ঘটানোর পিছনে বা পরিবর্তন ঘটানোর জন্য কর্মকে দায়ী নয়? এই ক্ষেত্রে কর্মর কি নাই, এখানে কার্যকারিতা নাই? এই যে কর্মের যে কার্যকারিতা রয়েছে, কর্মের যে একটা প্রভাব রয়েছে, কর্মের যে একটা সাহায্য রয়েছে, এটাই হচ্ছে যে কর্ম প্রত্যয়। দুই প্রকারে এখানে কর্মকে দেখানো হয়েছে, ঠিক আছে? এটা কর্ম প্রত্যয়। তারপরে পুনরায় বিপাক স্কন্ধ পরস্পর, বিপাক স্কন্ধ পরস্পর বিপাক প্রত্যয় সহজাত রূপের বিপাক প্রত্যয়। ঠিক এই জায়গাটা বুঝলে এই যে কর্মটা যে আমার এখানে যে অ্যাড হয়ে পরিবর্তন ঘটাবে, তার মানে ওই কর্মটা আমি কি পাইলাম? যে এটা বিপাক বা ফল পাইলাম। তাহলে ওই জায়গাতে ওই বিপাক প্রত্যয় সংযোজিত, সহজ আছে একেবারে, বুঝছেন না? এটা যেমন কর্ম প্রত্যয় সেই জায়গায়, আবার এই কর্মটা কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে যে আসলো পুনরায়, আমার অতীতের করা কর্ম এখন আসছে, তার মানে এটা আমি বিপাক ভোগ করতেছি। সহজাত রূপেরও বিপাক প্রত্যয়। এই যে মানে আমার দেহের উপরে যে এগুলো
পড়ছে, মানে আমি হুম বিপাক ফল ফল ভোগ করতেছি। হুম এটা তাহলে এই সহজাতভাবে, মানে সহজাত সহজাতভাবে রূপের, বিভিন্ন কারণে বুঝছেন, সহজাত রূপেরও বিপাক প্রত্যয়। বিপাক হবে। তাহলে আমরা হেতু প্রত্যয়, মার্গ প্রত্যয়, ধ্যান প্রত্যয়, কর্ম প্রত্যয়, বিপাক প্রত্যয়, এই চারটেই বুঝলাম এখন। ঠিক আছে, তারপরে 3 নম্বরে হচ্ছে যে কি, নামের সহিত রূপের এক প্রকার প্রত্যয়। এটা হচ্ছে যে নামের সহিত রূপের। যথা পচ্ছজাতা, চিত্তচৈতসিক, চিত্তচৈতসিক, পূর্বজাত, এই কায়ার পচ্ছজাতা প্রত্যয়। অর্থাৎ এখানে নামের সহিত রূপের এক প্রকার প্রত্যয়। নামের সহিত রূপের বলতে এখানে নাম বলতে তো আমরা বেদনা, সংজ্ঞা, সংস্কার এগুলো বলছি। তো এখানে হ্যাঁ, রূপ শুদ্ধ হবে আর কি বলতে, রূপ শুদ্ধ হবে। নামের সহিত রূপের সম্পর্ক, রূপের, হ্যাঁ, বুঝছেন, এটা হচ্ছে যে সম্পর্ক। নামের সহিত রূপের। হ্যাঁ, রূপের সম্পর্ক একটা আছে এটা শুধু, সেটা কি, হবে যে পাচ্ছজাতা। পাচ্ছজাতা পশ্চাদাতা চিত্তচৈতসিক, পরের পরের পাচ্ছজাতা চিত্তচৈতসিক। চিত্ত বলতে কি বুঝতে হবে, যে ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, আমরা যে সাধারণ 53 প্রকাশ বা 52 প্রকার চিত্তে চিত্ত সহ চিত্ত চৈতসিকের সহ 53 প্রকাশ ভাব দেখেছিলাম না, হ্যাঁ, এই চিত্তকে এই জন্য এরকম করে আলাদা লেখা হয়। পশ্চাদাতা বানতে, পশ্চাদাতা মানে পরের, পরের মনে হয় পরে জন্ম, পশ্চাদাতা চিত্ত, পরে যায়। আর পূর্বজাত মানে আগে পূর্বে জন্ম হয়েছে। আ- তাইলে এই পাচ্ছজাতা চিত্তচৈতসিক, পূর্বে জাত কায়া, পাচ্ছজাতা প্রত্যয়। আচ্ছা, এটা কিরকম হবে বলতো? বানতে পূর্বজাত মানে পূর্বজন্ম নাকি? না, পূর্বে জাত হয়েছে মানে প্রথমে জন্ম হয়েছে, আগে জন্ম হয়েছে আর কি, আগে জন্ম হওয়া বিষয়। আর পাচ্ছজাতা মানে পরে জন্ম হয়েছে। পরে যায়। হ্যাঁ, ঠিক আছে বানতে। তাইলে পরে জাত বিষয়, অর্থাৎ পরে জাত পরে পরে বিষয়। জন্মানো, হুম, বলে পরে জন্মানো কোনো বিষয় এটা মানে আগের জন্মানোকে সাহায্য করে, এরকমও হবে মনে হয়। পূর্বে আগের জন্মানো জাত এই কায়ার পাচ্ছজাতা প্রত্যয়। পশ্চাৎজাত, পশ্চাৎজাত চিত্তচৈতসিক, পূর্বে জাত এই কায়ার পশ্চাৎজাত প্রত্যয়। বলতে পরে 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 জন্মানো যে মানে কোনো বিষয় বা বস্তু, এগুলো ওই আগের জন্মানোকে সাহায্য করে। আগের জন্মানো কোনো মানে চিত্ত গুলোকে, এরকম মনে হয়। কালকে তো এটা ঠিক করছিলাম। পশ্চাতে জাত,
তাহলে পরে জন্মাবে। পূর্বজাত এই কায়া, পশ্চাৎজাত প্রত্যয়। পূর্বেজাত যেগুলো পূর্বে জন্ম হয়েছে, বুঝছেন? হ্যাঁ বান্দা। পূর্বে জাত অবস্থা পরবর্তীর মানে পরে জন্ম, পরে জাত ওই বিষয়গুলো পূর্বে জাত বিষয়ের প্রত্যয়। পরবর্তী অবস্থা হওয়ার জন্য এই পশ্চাৎজাত বিষয়গুলো প্রত্যয় আকারে সহযোগিতা করেছে। পূর্বে জন্মানো বিষয়গুলো বানতে না, পূর্বে জন্মানো বিষয়গুলো পাচ্ছজাতা প্রত্যয়। পাচ্ছজাতা মানে পরে জন্মানো। পরে জন্মানো। দীপেন বাবু এটা একটু করে লেখেন, এই পুরো জায়গাটা লিখে তারপরে যেটা আসে রেজাল্ট এটা আমাদেরকে জানান। দেখলে ভালো হবে। একটু করে হ্যাঁ, আমি একটু করে বলতে চাচ্ছি এই বিষয়টা। হ্যাঁ বলেন। এখানে বলছে পূর্বজাত এই কায়ার, অর্থাৎ যে কায়টা প্রথমে উৎপন্ন হয়েছে সেটা পশ্চাৎজাত প্রত্যয়ের কারণে এই চিত্তচৈতসিক মানে পশ্চাৎজাত চিত্তচৈতসিক যেটা উৎপন্ন হয়েছে সেটা পশ্চাৎজাত প্রত্যয়ের কারণে ওই মানে পূর্ব কায় থেকে এটা উৎপন্ন হয়েছে, এরকম বোঝাচ্ছে। এটা সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে কথাটা ওই উল্টা লাগতেছে। উল্টা ঘুরাই দিলে তখন ঠিক আছে, বুঝছেন? এটা বলো। ভান্তে পূর্বজাত বলছে যে অর্থাৎ এখানে বিশেষ করে কায়াকেই বলেছে, অর্থাৎ আমাদের শরীর হচ্ছে মানে প্রথমে জন্মেছে শরীর পূর্বজাত, ওই শরীরকে ঠিক রাখার জন্য যে যে প্রত্যয় যে যে কারণগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে পশ্চাৎজাত, এটা সাহায্য করে। ঠিক শরীরও হতে পারে বা আমাদের কায়ও হতে পারে বা আমাদের চিত্ত চৈতসিকও হতে পারে। আবার মাথায় রাখো রূপের সহিত, এখানে রূপের সহিত নামের সহিত বলছে, নামের সহিত রূপের বলেছে, নামের সহিত না, রূপের সহিত। 4 নাম্বার তো আমরা 4 নাম্বার পড়তেছি না নাকি 3 নাম্বারে? না বান্দা 3 নাম্বার রূপের নামের সহিত বান্দা। আচ্ছা হ্যাঁ, নামের সহিত রূপের এক প্রকার প্রত্যয়। নামের সহিত নামের সঙ্গে রূপের এক প্রকার প্রত্যয়। তাহলে নাম হচ্ছে যে এখানে হ্যাঁ ইনি যেটা বুঝছো এটা বলো। ভান্তে আমি বলতে চাচ্ছি যে অর্থাৎ পশ্চাৎজাত, এখানে এই লাইনটার দ্বিতীয় লাইনটা একটু করে বলছে যে পশ্চাৎজাত চিত্ত চৈতসিক পূর্বজাত এ কায়ার পশ্চাৎজাত প্রত্যয়। ওইখানে ওনারা মানে পরের বার যে চিত্ত চৈতসিক উৎপন্ন হয় আমার পূর্বজাত কায়াকে টিকে রাখার জন্য বা আমার পূর্বজাত চিত্ত চৈতসিককে ধরে রাখার জন্য এই পশ্চাৎজাত যে যে প্রত্যয় যে যে কারণ দরকার হয় সেটা পশ্চাৎজাত প্রত্যয়ে করে সে চিত্ত চৈতসিককে। হ্যাঁ, যেমন কি আমরা বলতে এটা ভেবে উদাহরণ যে আমার কায়া, হ্যাঁ শরীর শুধু শরীর কি শুধু কি আমার কি কাই কি এমনি এমনি বেঁচে থাকে? সেটা যদি এই পর্যাপ্ত পরিমাণ খাবার না পড়ে, আলো বাতাস না পড়ে, মানে সবকিছু প্রাকৃতিক যদি কোনো কিছু না পড়ে তো এই শরীর কি টিকে থাকবে? তো এটা জন্ম হয়েছে ঠিক আছে পূর্বজাত, কিন্তু এটাকে টিকিয়ে রাখে হচ্ছে পশ্চাৎজাত প্রত্যয়টা। পশ্চাৎজাত এই নাম কিভাবে নাম আমরা যে ওই চিত্তজ রূপ উৎপন্ন হচ্ছে না পরবর্তীতে উৎপন্ন হয়ে এই রূপকে সংবর্ধন বা টিকিয়ে রাখা, অস্তিত্ব টিকিয়ে রাখা যে কার্যক্রম ওটা অমিত বড়ুয়া এটা লিখে রাখেন, পরে ভুলে যাবেন আবার। দীপেন বাবু এটা বুঝছেন? বুঝলে একটু বুঝাই বলেন।
তো এটা বুঝে বলতে পারতেছি, এমনিতে বুঝছি। অমিত বড় পারলে বলেন। পুতুল বাবু পারলে বলেন। এখানে মানে পূর্বজাত যে কায়াটা, যেটা আমরা এখন এনে বললো শরীর, যেটা এটা যদি টিকে রাখতে হয়, এখানে পশ্চাজাত চিত্ত চৈতসিক, এখন মানে পরের চিত্ত, পশ্চাজাত মানে পরের চিত্ত মানটা আরেকবার বলেন আপনি। এনে আবার বলো তো। ভান্তে এটা অর্থাৎ পূর্বজাত হচ্ছে যে মানে কোনো কিছু আগে উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন হয়ে গেছে, কিন্তু এই উৎপন্নকে অর্থাৎ আমার চিত্ত চৈতসিক বা যাই হোক, এখানে বিশেষ করে কিন্তু কায়ার কথাই এখানে উল্লেখ করেছে, মানে একদম কায়ার কথাই। কারণ উপরে আমরা পড়েছি যে রূপের কথা, এখানে একটার সাথে কিন্তু একটার কিন্তু মিল রেখেছে। তো এখানে বলছে এই কায়া, এই কায়াটা কিন্তু আমার শরীরটা কিন্তু পূর্বের জন্মকৃত, কিন্তু এই শরীরটাকে টিকিয়ে রাখার জন্য সেটা আমার মানে যা যা প্রত্যয়, যা যা কারণ লাগে, সেটা হচ্ছে পশ্চাজাত শরীরকে টিকিয়ে রাখার জন্য। এই পশ্চাজাত কিন্তু আবার নাম। নাম, হ্যাঁ নাম। তাহলে কি প্রমাণ? ওই যে চিত্তজ রূপ, চিত্ত এটা নাম না? এখানে বানতে এখানে যেটা পূর্বজাত সেটা হচ্ছে যে রূপ, আর পশ্চাজাত যেটা সেটা হচ্ছে যে নাম। কারণ ওই আমার রূপকে টিকিয়ে রাখার জন্য নাম হচ্ছে যে সহজাত। বুঝছেন এখন অমিত বড়ুয়া? হ্যাঁ, মানতে বলেন। ও উপাসক জ্ঞানেশ্বর সিংহ কি বলতে চাইছেন বলেন। ওই কথাটাই ভান্তে, যে রূপটা আগে এসেছে, আর ওই রূপকে ধরে রাখার জন্য নাম প্রত্যয় গুলো সাহায্য করছে, ওই পশ্চাৎ নামগুলো সাহায্য করছে সেই রূপকে টিকিয়ে রাখার জন্য, সেটাই। এটা পশ্চাৎ প্রত্যয়। উপাসক দিবেন বাবু বলেন কি বলতে চাইছে। ভান্তে বলছিলাম যে মানে এটা এরকমই যে আমাদের এই কায় তো আগে উৎপন্ন হয়ে গিয়েছে, এখন আমাদের যে চিত্ত চৈতসিক উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই কায় উৎপন্ন হওয়ার পরে। তো এটা হচ্ছে গিয়ে মানে পশ্চাৎ প্রত্যয় কি, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ আরেকটু সহজ হয়ে যাবে আপনাদের। আমরা এই আহার কয় প্রকার পড়ছিলাম যে? কবলীকৃত আহার, তারপরে চেতনা আহার, হ্যাঁ এই বিজ্ঞান আহার এবং চেতনা আহার, আরেকটা কি অরূপ আহার। কয়টা? স্পর্শ আহার, বেদনা আহার, তাইলে তিনটা হচ্ছে যে কি? তিনটা হচ্ছে যে অরূপ আহার, আর রূপ আহার হচ্ছে একটা না? একটা কবলীকৃত আহার। তাইলে অরূপ আহার গুলো পক্ষান্তরে এগুলো চৈতসিক না? মানতে বুঝা গেছে এখন? তাইলে ওই চৈতসিক বা নাম বলতে পারি তো ওগুলোকে? মানতে, হ্যাঁ। এই নামের সহিত রূপের এই পশ্চাৎজাত প্রত্যয়। দেহকে টিকিয়ে রাখার জন্য বা দেহের অবস্থার পরিবর্তন করার জন্য বা দেহকে এদিক সেদিক যা হয়, যা কিছু পরিবর্তন সাধিত হয়, এটাও একটা কিন্তু কারণ। আচ্ছা, তারপরে 4 নম্বর চতুর্থ। দিবেন বাবু আলোচনা করতে পারবেন? আজকে কারেন্টের সমস্যা করছে তো পারবো না। উপাসক জ্ঞানেশ্বর সিংহ পারবেন?
4 নম্বর বানতে হুম রূপের সহিত নামের এক প্রত্যয়। আগেরটা ছিল নামের সহিত রূপের এক প্রকার প্রত্যয়। যথা প্রবর্তন কালে 6 বানতে 6 কি এটা লেখা আমার এটা স্পষ্ট প্রিন্টিং হয়নি। বাস্তব এটা বাস্তু না বাস্তু প্রবর্তন কালে 6 বাস্তু সপ্তবিজ্ঞান ধাতুর পূর্বজাত প্রত্যয়। সেইরূপ পঞ্চালম্বন পঞ্চবিজ্ঞান ভিত্তির পূর্বজাত প্রত্যয়। প্রবর্তন কালে 6 বাস্তু সপ্তবিজ্ঞান ধাতুর পূর্বজাত প্রত্যয়। বুঝছেন? আপনি একটু হ্যাঁ না বানতে আমি ঠিক আছে। পুতুল বাবু বুঝছেন এটা? বানতে সব বাস্তব বুঝলাম, চক্ষুদা কর্ণধার এগুলো বুঝলাম, কিন্তু ওই সপ্ত বিজ্ঞানটা বুঝি নাই বানতে। অমিত বড়ুয়া সপ্তবিজ্ঞান আমরা রিসেন্টলি ইয়া করে বলছিলাম না, মনে আছে আপনার? শিল্পী বড়ুয়ার কাছে লেখা আছে এটা, সপ্তবিজ্ঞান ধাতু। দ্বিপঞ্চবিজ্ঞান সহ মনোধাতুত্রিক সহ যাবতীয় সব চিত্রগুলোকে কেন্দ্র করে সপ্তবিজ্ঞান ধাতুতে বিভাজন করে দেখানো হয়েছে না, সংযুক্ত করে ওই 89 প্রকার চিত্র সবগুলোকে, ওগুলোই হচ্ছে যে অর্থাৎ ওই সব চিত্রগুলো আর কি, চিত্র সহ মনোবিজ্ঞান ধাতু দ্বিপঞ্চবিজ্ঞান সহ সব কিছু মিলিয়ে সপ্তবিজ্ঞান ধাতু। এনে বলো। বলো। রূপের সহিত নামের এক প্রকার প্রত্যয়। তো এখানে রূপ হচ্ছে যে অর্থাৎ আমাদের শরীর, আর নাম হচ্ছে যে বা মন বা ওইটা বানতে প্রথমের লাইনটা হচ্ছে যে আমাদের আগের আলোচনার মতো আর কি, অর্থাৎ রূপ আগে উৎপন্ন হয়েছে, নাম রূপকে টিকিয়ে রাখার জন্য সাহায্য করেছে, এটা হচ্ছে এক প্রকার প্রত্যয়। আর সেটা হচ্ছে প্রবর্তনকালে 6 বাস্তু সপ্তবিজ্ঞান ধাতুর পূর্বজাত প্রত্যয়। প্রবর্তনকালে বলতে মানে 6টি বাস্তু হচ্ছে যে অর্থাৎ চক্ষু, শ্রোত, মানে 5টি ইন্দ্রিয় হবে, মানে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়। আরেকটা হচ্ছে যে মানে মন, অর্থাৎ আমাদের হৃদয় বাস্তু যেটা, ওইটাকে। তো এগুলা তো বানতে পূর্বজাত। আমার শরীর যখন, আমার কায় যখন আগে উৎপন্ন হয়েছে, তাহলে সেটা পূর্বজাত। তো এখানে সপ্তবিজ্ঞান বলতে বানতে এটা কোনটা, সপ্ত প্রকার বিজ্ঞান, ওইটা কোনটা হবে সপ্তবিজ্ঞান? এখন বললাম তো সপ্তবিজ্ঞান। সপ্তবিজ্ঞান বলতে সব চিত্রগুলো আর কি। উপাসিকা অমিতা বড়ুয়া সপ্তবিজ্ঞান ধাতুটা বলেন একটা একটা করে। বান্ধবী আগের চ্যাপ্টারে ছিল তো সপ্তবিজ্ঞান ধাতু, এই যে চক্ষু বিজ্ঞান, সূত্র বিজ্ঞান, বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, দ্বিপঞ্চবিজ্ঞান আর মনোধাতুত্রিক। আর আর মনোবিজ্ঞান ধাতু 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু, এগুলোকে একটা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে দ্বিপঞ্চবিজ্ঞান মিলে কুশল ও কৌশলে মিলে এখানে পঞ্চবিজ্ঞান 5টি দ্বারা হয়েছে। তারপরে আর 10টি মিলে, তারপর পঞ্চধারাবর্তন একটা, আর সম্প্রতীচ্য কুশল কৌশলে 2টা, এই 3টাকে মনোধাতুত্রিক এখানে একটা দ্বারা হয়েছে। আর মনোবিজ্ঞান ধাতু 76টা মিলে একটা, মোট 7টা। মনে পড়ছে এখন?
বানতে ৭৬টাকে ১ গণা হয়েছে, তারপরে সম্প্রতীচ্য হ্যাঁ ২টাকে ২ গণা হয়েছে। না সম্প্রতীচ্য হ্যাঁ নাকি? সম্প্রতি 2 ধরা হয়েছে, তারপর পঞ্চধারাবর্তনকে 1 ধরা হয়েছে, হ্যাঁ 1 ধরা হয়েছে। ওই তিনটা মিলে না, মনোধাতু ত্রিক মনোধাতু একটা ত্রিককে ১ ধরা হয়েছে, আর দ্বিপঞ্চ বিজ্ঞানকে 5 ধরা হয়েছে। ত্রিপন 5 ধরা হয়েছে। তাহলে 5-এ মনোধাতু ত্রিক 1, সম্প্রতীচ্য ইয়া মনোবিজ্ঞান ধাতু, না মনোবিজ্ঞান ধাতু, মনোধাতু ত্রিক, এবং এখানে 5টা, দ্বিপঞ্চ বিজ্ঞানে 5টা, এই 7 সপ্তবিজ্ঞান ধাতু। দিবেন বাবু, এটা একটু ইয়াতে পাঠিয়ে দিয়েন, সপ্তবিজ্ঞান ধাতু ইয়া থেকে বাইর করে গ্রুপে পাঠিয়ে দিয়েন, তারপর সবাই দেখবে। আচ্ছা, তাহলে রূপ হচ্ছে কি, ওই যে 6 বাস্তু, চক্ষু আদি 6 বাস্তু, এগুলোকে আমরা রূপ হিসেবে পড়েছিলাম না? 28 প্রকার রূপের মধ্যে এই 6 বাস্তুরূপ ছিল, বাস্তুরূপ 6টা মনে আছে? এই রূপ, ঠিক আছে, রূপের সহিত নামের, তাহলে নাম কি? ওই সপ্তবিজ্ঞান ধাতু, এগুলো নাম না? সপ্তবিজ্ঞান ধাতুগুলো নাম না? নাম। হ্যাঁ, তাহলে এই রূপের সপ্তবিজ্ঞান ধাতু পূর্বজাত প্রত্যয়, সপ্তবিজ্ঞান ধাতু হওয়ার জন্য এই 6 বাস্তু এগুলো পূর্বে জন্ম হয়েছে না, পূর্বে জাত হয়েছে না? তাহলে সপ্তবিজ্ঞান ধাতু হওয়ার জন্য পূর্বে জাত বিষয় কাজ করেছে না? সপ্তবিজ্ঞান ধাতু হওয়ার জন্য ভান্তে এখানে 6 বাস্তু কি আগে উৎপন্ন হয়েছে সপ্তবিজ্ঞানের আগে? হ্যাঁ। তাহলে ভান্তে আমরা তো উপরে একই বিষয়টা পড়ছি যে আগে কায় উৎপন্ন হয়েছে, এরপরে পশ্চাৎ হিসেবে চিত্তজ্যোতিষিক উৎপন্ন হয়েছে। ওটার আলাদা ছিল, ওটার জায়গায় ওটা ঠিক আছে। এটা হচ্ছে যে রূপের সহিত, এটা হচ্ছে যে প্রথম লাইনটা ভালো করে বুঝতে হবে, রূপের সহিত নামের, এটা হচ্ছে যে রূপের সহিত নামের। তাহলে রূপ কি আমাদের 6 বাস্তু, এটা রূপ, আর নাম হচ্ছে যে কি সপ্তবিজ্ঞান ধাতু নাম। তাহলে 6 বাস্তুর সঙ্গে 6 বাস্তু রূপ, ওই রূপ সপ্তবিজ্ঞান ধাতু উৎপন্ন হতে সাহায্য করেছে কি আকারে? পূর্বজাত প্রত্যয় আকারে, ও পূর্বে জন্ম হয়ে পরবর্তীতে সপ্তবিজ্ঞান ধাতু উৎপত্তি হওয়ার জন্য ও সহযোগিতা করেছে। এটা হচ্ছে যে পূর্বজাত প্রত্যয়। সেই রূপ পঞ্চ আলম্বন পঞ্চবিজ্ঞান বিধির পূর্বজাত প্রত্যয়, একই কথা, একটা বুঝলে পরেরটাও একই কথা। উপাসিকা শিল্পী বর্ব বুঝছেন না? উপাসক পুতুল বাবু বুঝছেন না? পুতুল বাবুর মোবাইল তো নষ্ট হয়ে গেছে, কিরকম একটা পর্দা দেখা যাচ্ছে। সবার নেটের জন্য সমস্যা, আপনাদের ছবি কারো ছবি দেখা যাচ্ছে না তো, সবগুলো অন্ধকার ঝাপসা। ঠিক আছে, এনে আবার সবার জন্য একবার বলো। ভান্তে এই লাইনের মধ্যে আমি যতটুকু বুঝতে পারছি, অর্থাৎ এগুলা বলছে যে সবগুলা কিন্তু পূর্বজাত প্রত্যয়, অর্থাৎ ওই রূপটা হচ্ছে মানে পূর্বজাত প্রত্যয়টা, মানে এখানে বলছে যে সপ্তবিজ্ঞান মানে 6 বাস্তু, আমার 6 বাস্তু আছে বলে আমি কিন্তু ওই যে বিজ্ঞানটা কিন্তু উৎপন্ন করতে পারতেছি।
তা না হলে কিন্তু এটা সম্ভব হতো না। সেজন্য বলছে যে মানে এই বাস্তুটা হচ্ছে যে আপনার পূর্বজাত রূপ, ওই পূর্বজাত রূপের রূপ, সহিত নামের, ওই রূপের ওই সহিত রূপের সহিত নামের। নামের বলছে। হ্যাঁ, তাহলে ওই নামের। 6 বাস্তু রূপের সহিত সপ্তবিজ্ঞান ধাতু নাম এর প্রত্যয় হয়। কি প্রত্যয়? পূর্বজাত প্রত্যয় হয়। ওটা আগে জন্ম হয়ে পরবর্তীতে এদেরকে জন্ম হওয়ার সুযোগ দিয়েছে বা সাহায্য করেছে। পূর্বজাতটা ধারণা আছে বলেই আমার পরবর্তী যেটা সেটা উৎপন্ন হতে সাহায্য করে বা সেটা চিনতে সাহায্য করে, জানতে সাহায্য করে। এটা মূলত বলেছে যে সবগুলো পূর্বজাত কথাগুলা, মানে পূর্বজাত কায়া বা পূর্বজাত চিত্ত আমাকে কিভাবে সাহায্য করে সেটা এখানে বলছে। যে আবার গুলে ফেলতেছো। প্রবর্তন কাল চিনো তো? প্রবর্তন কাল চিনো তো? হ্যাঁ, প্রতিসন্ধ্যের পর থেকে এই প্রবর্তন কালে আমরা যদি 6 বাস্তু লাভ করে থাকি, এটা লাভ হওয়ার পরবর্তী ক্ষণ থেকে সপ্তবিজ্ঞান ধাতু উৎপন্ন হতে থাকে না? হ্যাঁ, চক্ষু বিজ্ঞান, তাহলে থেকে এই শুরু 6 করে বাস্তু এগুলো কি রূপ না? এগুলো রূপ এবং পূর্বেও জন্ম হয়েছে, পূর্বে জাত হয়ে পরবর্তীতে সে নাম তৈরি করতেছে। যে সপ্তবিজ্ঞান ধাতু এগুলো নাম। তাইলে ওই পূর্বেজাত রূপের সহিত নামের এক প্রকার প্রত্যয়, নাম তৈরি হওয়ার জন্য এক প্রকার প্রত্যয় কাজ করে। সেটা কিভাবে? এইভাবে। এক লাইন এটা দিয়েছে, আবার দ্বিতীয় লাইনে আরেকটা উদাহরণ দিয়েছে, ওটা বুঝলে আবার দ্বিতীয়টাও সোজা। পঞ্চ আলম্বন পঞ্চবিজ্ঞান বিধির পূর্বজাত প্রত্যয়। এই পঞ্চ আলম্বন এটা কিন্তু রূপ, শব্দরূপ, গন্ধরূপ, স্পর্শরূপ, এগুলো সবগুলো পূর্বে জাত বিষয় না? এবং পঞ্চবিজ্ঞানটা নাম না? আগে বিজ্ঞানটা একটু ক্লিয়ার করি। মানে বাস্তু থেকে বিজ্ঞানটা, বাস্তু হচ্ছে আমার পূর্বজাত, অর্থাৎ প্রবর্তনকালে যেটা আমার হয়েছে প্রতিসন্ধির পর থেকে। তো ওইটা এরপরে এটা প্রবর্তন, আর হচ্ছে যে বিজ্ঞানটা বাস্তু বলতে আমি চোখ বা প্রথমে চক্ষু বিজ্ঞানটাই ক্লিয়ার করি। অর্থাৎ চোখ হচ্ছে আমার পূর্বজাত, আর চোখের দ্বারা আমি যে রূপটা দেখেছি, রূপটা দেখার সাথে সাথে ওই রূপটা কিন্তু আমি মানে জানতে পেরেছি বা ওইটা কি দেখেছি, রূপটা ওইটাও একটা নাম না? তাই হচ্ছে যে আমার রূপ, ওই যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে নাম, ওই নামটা জানাই হচ্ছে যে মনে হয় এটা। আবার গুলে ফেলতেছো, দোনোটা একই বিষয়। যেমন আমার 6 বাস্তু এটাও পূর্বে উৎপন্ন হওয়া বিষয়, পরবর্তীতে ও সপ্তবিজ্ঞান ধাতু উৎপন্ন করতেছে। তাহলে পূর্বে জাত বিষয়টা পরবর্তীতে এই নাম উৎপত্তি হওয়ার জন্য সহযোগিতা করেছে। এজন্য রূপের সহিত নামের এক প্রকার, রূপের সহিত নামের প্রত্যয়, পূর্বজাত প্রত্যয় এক প্রকারে হয়। আর আবার রূপ, পঞ্চ আলম্বন, এগুলো সবগুলোকে আমরা রূপ হিসেবে চিনি না? বর্ণ, গন্ধ, রস, স্পর্শ, আর একটা পঞ্চ আলম্বন, ধর্মালম্বন ছাড়া, ধর্মালম্বন ছাড়া, মন ছাড়া, আর পঞ্চ আলম্বন স্পর্শ, মনের আলম্বন, ধর্ম, এটা ছাড়া আর কি? আর পাঁচটা আর কি? এটা ছাড়া আর পাঁচটা। ওইটাও নাম না? ওইটাও নাম না? আমরা নাম বলতেছি না, রূপ বলতেছি। যে পঞ্চালম্বন রূপ, এটা ওই যে এখানে পঞ্চালম্বন লেখা আছে না নিচে,
ভ্রান্তে রূপ, গন্ধ, শব্দ, রস আর হচ্ছে স্পর্শ হয়েছে। বর্ণ, গন্ধ, হ্যাঁ। রস, স্পর্শ, শব্দ, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। এই স্পর্শ পাঁচটা, এই পঞ্চ আলম্বন, এগুলো রূপ তো। হ্যাঁ। এই রূপ পঞ্চবিজ্ঞান বিধির বা পঞ্চবিজ্ঞানের, পঞ্চবিজ্ঞান বিধি বললে আর একটু কষ্ট হয়ে যাবে, বিধি অবশ্যই চিনেন আপনারা খুব ভালো করে। পঞ্চবিজ্ঞান বিধির বা পঞ্চবিজ্ঞানের পূর্বজাত প্রত্যয়। এনে পরিষ্কার হয়েছে? এমনি সহজ, আমাদের মাথায় ঢুকতে একটু কষ্ট হয়ে যায় যে। বুঝে গেছে এখন? তাইলে এই পঞ্চ আলম্বন এগুলো কি পূর্বে জাত বিষয় না? এই পূর্বে জাত বিষয় আমার বিজ্ঞান বিধির পূর্বজাত প্রত্যয় না? তাহলে বিজ্ঞান বিধিটা বলো তো, বিজ্ঞান বিধি কিরকম? বিজ্ঞান ভিত্তি তো বানতে ভবাঙ্গ থেকে শুরু করে অতীত ভবাঙ্গ থেকে। হ্যাঁ, কদ্দূর পর্যন্ত বিজ্ঞান বিধি বলা হবে তো বুঝতেছি না। ইয়া পর্যন্ত যাবে তো বানতে, ব্যবস্থাপন পর্যন্ত যাবে তো বিজ্ঞান বিধি। যাই হোক, বিজ্ঞান পর্যন্ত বিজ্ঞান বিধি থাকবে, যে বিজ্ঞানের পরবর্তী সম্প্রতীচ্য এটা আলাদা হয়ে যাবে সম্ভবত। বিজ্ঞান পর্যন্ত যদি হয় তাহলে প্রথমে চোখে দেখা, তারপরে অতীত ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, দ্বারাবর্তন, তারপরে চক্ষু বিজ্ঞান, চক্ষু দ্বারাবর্তন, এই পর্যন্ত চক্ষু দ্বারাবর্তন চিত্ত, তারপর বিজ্ঞান, তাই তো? তারপর চক্ষু বিজ্ঞান, এর দূর পর্যন্ত। বানতে শুধু বিজ্ঞান বলতে তো আমরা তো বানতে একেবারে যখন ওইটাকে তো বিজ্ঞান বলি না। বিজ্ঞান বিধিটা বিজ্ঞান হইলেও শুধু নাম, আমরা বিজ্ঞান বলতে একটা জায়গা কিন্তু বুঝি, যে সব জায়গা কিন্তু বিজ্ঞান, ঠিক আছে, কিন্তু আমরা এখানে বিজ্ঞান বলতে কিন্তু শুধু একটা জায়গাকে মেনশন করি। কোনটা? দ্বারাবর্তনের পরের অবস্থা, চক্ষু দ্বারাবর্তন, তারপরে এই দ্বিপঞ্চ বিজ্ঞানের চক্ষু বিজ্ঞান। এই জায়গাটাকেই আমরা মূলত বিজ্ঞান হিসেবে চিহ্নিত করি। শুধু বিজ্ঞান বললে এটাকেই বলি। আরগুলো সবগুলো স্পেশালি নাম আছে, সম্প্রতীচ্য, সন্তিরণ, এই জাতীয় করে সবগুলো আলাদা আলাদা করে নাম আছে। যবন বিজ্ঞান, তদালম্বন বিজ্ঞান, আর এটা সরাসরি চক্ষু বিজ্ঞান বা শ্রোত্র বিজ্ঞান বা এই মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান এই জায়গার না, মনোবিজ্ঞান হচ্ছে মনোধাতু ত্রিক। সপ্তবিজ্ঞান ধাতুর মধ্যে বানতে চলে আসছে না সব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ হয়েছে। উপাসিকা অমিতা বড়ুয়া এই 4 নাম্বার বুঝাই বলতে পারবেন? দেখি বানতে আমি বলি। এখানে প্রবর্তন কালে 6 বাস্তু হচ্ছে বানতে, এগুলো হচ্ছে রূপ, যেগুলো আমার প্রবর্তন কাল থেকে মানে শুরু হয়েছে। তারপর সপ্ত বিজ্ঞান ধাতু, এগুলো হচ্ছে নামে, এটা মানে নামের রূপের সাথে ওই যে সপ্ত বিজ্ঞান ধাতু মানে যে এগুলো সাহায্য করতেছে, এগুলোর মাধ্যমে ওই পূর্বের ওই যে 6 বাস্তুকে সপ্ত বিজ্ঞান ধাতুই এখানে মানে প্রত্যয় হিসেবে সাহায্য করতেছে বানতে। সপ্ত বিজ্ঞান ধাতু হওয়ার জন্য ওই বিষয়, ওই রূপ, পূর্বেজাত ওই রূপ, ওই 6 প্রকার রূপ সাহায্য করতেছে। আবার নিচে আমাদেরকে আবার 5 প্রকার রূপ দেখানো হয়েছে, পঞ্চালম্বন। হ্যাঁ, সেই রূপ পঞ্চালম্বন বিজ্ঞান ভিত্তির, ওই যে বিজ্ঞান ভিত্তি আমরা অতীত ভবাঙ্গ থেকে দ্বারাবর্তন।
ওই পঞ্চবিজ্ঞান হ্যাঁ একইভাবে দেখানো হয়েছে। দেখ তাহলে 5 নম্বরে উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? হ্যাঁ মানতে। উপাসক বিধুভূষণ বড়ুয়া বুঝতেছেন? আপনি মিউট করতে জানেন এখন মোবাইলের? জানে না বোধহয়। ঠিক আছে, এনি 5 নাম্বার। পঞ্চমত। পঞ্চম প্রজ্ঞপ্তি। প্রজ্ঞপ্তি নামরূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, যথা আলম্বন ও উপনিশ্রয়। আলম্বন রূপাদি 6 প্রকার, উপনিশ্রয় কিন্তু ত্রিবিধ। আলম্বন উপনিশ্রয়, অনন্ত উপনিশ্রয়, প্রকৃত উপনিশ্রয়। ইহাদের মধ্যে আলম্বনের গুরুত্ব বুঝিয়া যখন ইহা গৃহীত হয় তখন আলম্বন উপনিশ্রয়। প্রজ্ঞপ্তি ও নামরূপ। নিশ্রয় প্রত্যয়, উপনিশ্রয় প্রত্যয় পড়েছিলাম না আমরা? এখন আমরা কি পড়তেছি? উপনিশ্রয় প্রত্যয়। ঠিক আছে, তাহলে বুঝছো তো না এটা? বোঝাই দেন ডাক্তার। উপাসক দীপেন বাবু বুঝছে, বলেন তো 5 নাম্বারটা, পঞ্চম। প্রজ্ঞপ্তি নামরূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, অর্থাৎ প্রজ্ঞপ্তিটা নামরূপের সাথে মানে 2 প্রকার হয়ে যাচ্ছে আর কি, যথা আলম্বন ও উপনিশ্রয়। আচ্ছা, এই দুইটা হচ্ছে গিয়ে প্রত্যয়। তো আলম্বন রূপাদি 6 প্রকার, তো উপনিশ্রয় কিন্তু ত্রিবিধ। তো আলম্বন 6 প্রকারের, আলম্বন 6 প্রকারের, আর উপনিশ্রয় হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে আলম্বন উপনিশ্রয়, অনন্তর উপনিশ্রয়, প্রকৃত উপনিশ্রয়। এর মধ্যে আর কিছু ব্যাখ্যা করতে হবে এই 2 দিনে? এমনি বুঝে গেছেন আপনি? হ্যাঁ মানতে। আমার এখানে কত ভুল আছে? না, পুরোটা বুঝাই দেন না, আপনাকে বলছি যে বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, ইহাদের মধ্যে আলম্বনের গুরুত্ব বুঝিয়া যখন ইহা গৃহীত হয় তখন আলম্বন উপনিশ্রয়, অর্থাৎ আলম্বনের উপর নির্ভর করে যখন ইহাদের মধ্যে আলম্বনের গুরুত্ব বুঝিয়া যখন ইহা গৃহীত হয়, অর্থাৎ রূপের উপর নির্ভর করে যখন নাম উৎপন্ন হয় তখন সেটা আলম্বন উপনিশ্রয়। এই মাত্র নিরুদ্ধ চিত্ত চৈতসিক অনন্তর উপনিশ্রয়, অর্থাৎ এই মুহূর্তে যে চিত্ত 5:30 Pirit.
এইমাত্র নিরুদ্ধ চিত্তচৈতসিকই অনন্তর উপনিশ্রয়। অর্থাৎ চিত্তচৈতসিক যখন মানে ক্ষণে ক্ষণে যেটা উৎপন্ন হয়ে যেটা ধ্বংস হচ্ছে সেটার উপর নির্ভর করে যখন নাম উৎপন্ন হয় তখন সেটা অনন্তর উপনিশ্রয়। প্রকৃতি উপনিশ্রয় বহুবিধ। রাগাদি, শ্রদ্ধাদি, সুখ, দুঃখ, পুদ্গল, আহার, ঋতু, শয্যাসন ইত্যাদি যথাযোগ্য আধ্যাত্মিক ও বাহ্যিক সমস্ত কুশলাদি ধর্মের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। আচ্ছা, আপনি আগে এটা বলেন যে আপনি নিশ্চয় প্রত্যয় মনে আছে কিনা আপনার? নিশ্চয় প্রত্যয় সম্পর্কে সবার জন্য বলেন, তারপর উপনিশ্রয় বলবেন। নিশ্চয় বলতে কোনো কিছুর উপর আশ্রয় করে। আর উপনিশ্রয়? এটা একই না বলতে নিশ্চয় আর উপনিশ্রয়? না, একই না। এনে আগে এটা মনে করতে হবে সবার, এটা বুঝতে হলে আগে ওটা মনে আছে কিনা দেখতে হবে। আমরা এটা আগে আলোচনা করছিলাম। হ্যাঁ, নিশ্চয় প্রত্যয় বলো। নিশ্চয় বলতে তো বানতে ওই যে আশ্রয়, অর্থাৎ মানে অবলম্বন করে আর কি, অন্য একটা বিষয়ের উপর। আর উপনিশ্রয় হচ্ছে যে মানে এই ওই আশ্রয়টা যাতে মানে আপনার ওই আরো অনেক বলবান হয়, ওভাবে বলবান বা শক্তিশালী হয় আশ্রয়টা, যেটা সহজে ইয়ে হবে না, এটা হচ্ছে যে উপনিশ্রয়। আমরা একটা উদাহরণ ব্যবহার করছিলাম এগুলো পড়ার সময়। মূল ঘটনা ফেস লাগে গেছে যে একটা, এখানে আমরা 24 প্রকার প্রত্যয় প্রথমে আলোচনা করি নাই। এটা কোথা থেকে কোথায় হচ্ছে এগুলো নিয়ে এখন টানাটানি করতেছি, ওটা আরেকবার আলোচনা করার দরকার ছিল। এটা একটা গন্ডগোল হয়ে গেছে। নিশ্চয় প্রত্যয় হচ্ছে যে সরাসরি কেন্দ্র করে, যেমন আমি লোভকে হেতু করে চুরি করেছি, লোভকে আশ্রয় করে চুরি করেছি। ঠিক আছে, এখানে লোভ হচ্ছে যে সরাসরি নিশ্চয়, আশ্রয় বা নিশ্চয়। ঠিক আছে, আবার হত্যার কথা দিয়ে আমরা একটা জিনিস জেনেছিলাম, যেমন লোভকে উপনিশ্রয় করে। এখন আসতেছে উপনিশ্রয়ের উদাহরণ। লোভকে উপনিশ্রয় করে ও মাছ ধরতেছে বড়শি বা জাল দিয়ে। ঠিক আছে, তাইলে এটা উপনিশ্রয় সরাসরি না, সরাসরি যে মুহূর্তে সংগঠিত হয় সেটা হচ্ছে যে সরাসরি এখন এটাকে নিশ্চয় করে, হিংসাকে নিশ্চয় করে সে হত্যা করতেছে। হিংসা ছাড়া হত্যা সম্পাদিত হতে পারে না। তাইলে হত্যাটা হচ্ছে যে সরাসরি নিশ্চয়, আর উপনিশ্রয় হিসেবে কাজ করেছে ওই লোভটা মাছটা খাওয়ার জন্য। হ্যাঁ, ওই লোভ হচ্ছে যে এখানে উপনিশ্রয়, আর আশ্রয় হচ্ছে যে হিংসা, সরাসরি দেশ। এটা মনে আছে নি? তাইলে এই নিশ্চয় উপনিশ্রয় জিনিসটা বোঝা গেছে। প্রত্যক্ষ সামনে থেকে যে কাজ করবে, যাকে কেন্দ্র করে এই কাজটা সম্পাদিত হবে, এই সরাসরি নিশ্চয় বা আশ্রয়। ঠিক আছে, আর এই বিষয়টা আসার জন্য আরেকজনের এখানে পরিচালনা ছিল। যেমন উদাহরণস্বরূপ আমরা কি দিলাম এখন, ওই লোভ, লোভে আমাকে এটা আগে ইয়া করেছে, এখানে যাওয়ার জন্য আমাকে পরিচিত করেছে মাছ হত্যা করার জন্য। তো তাহলে ওটা হচ্ছে যে উপনিশ্রয়। আচ্ছা, আমরা কালকে আবার ওই 24 প্রকারগুলো একটা একটা করে আবার ইয়ে করে নেব। হ্যাঁ, এগুলো নিশ্চয় হচ্ছে যে মানে
নিশ্চয় হচ্ছে যে ইয়ে না, আরেকবার বলেন তো বাংতে। সরাসরি যেটাকে কেন্দ্র নিশ্চয়টা করে এই কার্যটা সম্পাদিত হবে, যেটাকে আশ্রয় করে এই কার্য সম্পাদিত হবে, এটা সরাসরি নিশ্চয়টা কি নিশ্চয় বা লুপ? আশ্রয়। এর আশ্রয়ই এটা হয়, এর নিশ্চয়ই এটা হয়। মানে নিশ্চয়টা হচ্ছে যে লুপ। লোভ মাঝে মধ্যে নিশ্চয় হতে পারে, আবার দেশও মাঝে মধ্যে নিশ্চয় হতে পারে, আবার তাহলে আর উপনিশ্রয়ও হতে উপনিশ্চয় পারে। হচ্ছে যে হ্যাঁ, এটা ওই উপনিশ্চয় দূরে হচ্ছে থেকে যে আগে থেকে ওই কার্যক্রম, মানে আগে সে পাঠাইছে এখানে। যেমন আমাকে পুকুর পাড়ে পাঠাইছে যে কে? লোভে প্রথমে। কিন্তু হ্যাঁ, যখন আমি হত্যা কার্য আর সম্পাদন যেটা করব, আমি সে মুহূর্তে আমার সেটা হচ্ছে হত্যা, এটা উপনিশ্চয়। হচ্ছে সরাসরি আশ্রয়। ওই দেশচিত্তকে কেন্দ্র করে এই হত্যা সম্পাদিত হয়েছে। আরো আছে উদাহরণ অনেক, একটু তাহলে করে বুঝলে আরো অনেক কিছু তাহলে দেখা যাবে। তাহলে এখানে যদি বলি যে ইয়াটা হচ্ছে যে আপনার নিশ্চয় হচ্ছে যে মানে আমার লোভ, আর ওই লোভটাকে কেন্দ্র করে আমার সংস্কার তৈরি করতেছে, সেটা হচ্ছে উপনিশ্রয়। সংস্কার তৈরি করতেছে না, সংস্কার ওই সাইড না, এটা হওয়ার আগের বিষয়গুলো যাকে কেন্দ্র করে এটা, মানে আমি কারো দ্বারা পরিচিত হয়ে প্রথমে এসছি, ঠিক আছে। হ্যাঁ, আরো অনেকগুলো উদাহরণ ছিল তো, এর মধ্যে তো মাথায় আসতেছে না। তো এই ক্ষেত্রে দেশটা হচ্ছে কি নিশ্চয় আর লোভ হচ্ছে কি উপনিশ্চয়। হ্যাঁ, সরাসরি না, ও মানে একটু করে সহযোগিতা করেছে, আগে সহযোগিতা করেছে, ওর সহযোগিতাটা অত বিশাল না, ব্যাপক না, কিন্তু এখানে দেশটা হচ্ছে যে ব্যাপক, যেটা অল্প করে কাজ করে এটাকে উপনিশ্রয় বলা হয়। ভান্তে ওই যে এখন বোঝা যাচ্ছে মানে নিশ্চয়টা হচ্ছে সরাসরি, যেমন কেউ মারলো, ডাইরেক্ট কোনো মানে হত্যা করলো, সেটা হচ্ছে নিশ্চয়। লোভকে বা দেশকে কেন্দ্র করে, লোভকে বা লোভ হবে না, সেখানে যদি হিংসা জনিত ব্যাপার থাকে, তো দেশকে কেন্দ্র করেই হত্যা করলো। আর কারো সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে হত্যা করলো, কারো সাহায্য নিল, মানে মিডিল ম্যান কিছু একটা কেউ ছিল যে ওর সাহায্য নিয়ে ওকে হত্যা করলো, তো সে তার উপনিশ্রয়ে ওই মানুষটাকে হত্যা করলো। মানে সরাসরি না, মানে একজন মিডিল কিছু একটা থাকবে, তার মানে সরাসরি না হয়ে অন্য কেউ উপনিশ্রয় নিয়ে ওকে হত্যা করবে। উদাহরণটা ঠিক আছে, এইগুলোকে বলা হয় উপনিশ্রয় প্রত্যয়, যে সরাসরি কার্যক্ষেত্রে না থেকে আগে থেকে ডিরেকশন করেছে। যেমন আমার ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, এগুলো নেওয়ার জন্য আমি তাকে হত্যা করতে যাচ্ছি। আমার কিন্তু মূল টার্গেট কিন্তু ওকে হত্যা করা না, মূল টার্গেট কিন্তু লোভ, ওর সম্পত্তির উপরে লোভ, ওর সম্পত্তি নেওয়ার জন্য ওকে হত্যা করতে আমি যাচ্ছি। কিন্তু যে মুহূর্তে গেলাম হত্যা করতেছি বা তাকে মারতেছি, ওই মুহূর্তে কিন্তু আমার দেশচিত্ত কাজ করতেছে, সরাসরি সম্মুখে ছিল দেশ। এই দেশকে আশ্রয় করে, দেশকে কেন্দ্র করে এই হত্যাকার্য সম্পাদিত হয়। তা এই যেটা প্রত্যক্ষ সামনাসামনি, যেটার প্রভাব বেশি, ওটাকে সরাসরি নিশ্চয় বলে, আর যেটা উপরে নির্দেশিত হয়ে এ পর্যন্ত আসছে সেটা হচ্ছে যে উপনিশ্রয়। যে যাই হোক, এগুলো আমরা এর পরের পেজের মধ্যে আস্তে আস্তে করে পাবো, আর না পাইলেও আমরা এমনি 24 প্রকারগুলো একবার আমরা আবার আলোচনা করব। এটা 24 প্রকারে আলোচনা না করে এখানে চলে আসছি যে এই জন্য সমস্যা হচ্ছে, বুঝছেন। এটা হচ্ছে যে ওই যে প্রথম জায়গাটা আপনারা এর উপরে জায়গা যেটা আছে ফেলে চলে আসছিলেন যে ফাঁকা করে, আমি জিজ্ঞেস করছি যে আপনারা বলছেন যে না লাগবে না, আপনারা শর্ট করে চলে আসছেন, যে ফেলে চলে আসছেন, যে মনে আছে প্রস্থান নীতির আগে, এর আগে কি একটা ছিল ত্রিবৃত্ত, হ্যাঁ, কোত্থেকে কোন জায়গা থেকে, যেটা আলোচনা করা হয় না এক কথায়, প্রতীত্ব সমুৎপাত নীতি, বুঝছেন, এগুলো সুন্দর করে আলোচনা হয় নাই। অষ্টম পরিচ্ছেদের পুরো জায়গাটা লাইন বাই লাইন আলোচনা না করার প্রেক্ষিতে এই জায়গাতে গিয়ে আপনারা এখন আটকে যাচ্ছেন। হ্যাঁ, অবিদ্যার পথে সংস্কার পথে ওইগুলি আলোচনা করা হয় নাকি? এই জন্য এগুলো আলোচনা না করার কারণে এই জায়গাতে এসে আপনারা ইয়ে করতেছেন, মানে বুঝতে কষ্ট হচ্ছে আমাদের, বুঝছেন।
ওই জায়গাগুলো কালকে আবার টেনে দেব। মূলত 24 প্রকার প্রত্যয়গুলো আলাদা করে একবার টানবো আমরা, তারপরে এই জায়গাটা বুঝতে সোজা হবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রওয়ালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তি।